গল্পটা শুরু হয় একটা টিপিক্যাল কর্পোরেট অফিস দিয়ে, যেটা একটা জঙ্গলের সাথে তুলনা করলেই ভালো হয়। আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে লিন্ডা। লিন্ডা মানুষটা ভীষণ ইন্ট্রোভার্ট, নিজের কাজ নিয়ে পড়ে থাকে। তার ডেস্কে তাকালেই বুঝবেন সে কাজের প্রতি কতটা সিরিয়াস। কানে হেডফোন, চোখে চশমা, আর দুনিয়ার সব মনোযোগ দিয়ে লিন্ডা টাইপ করে যাচ্ছে। কিন্তু সে তার অফিসে এক প্রকার অদৃশ্য বললেই চলে, অথবা বলা ভালো, যাকে সবাই বলির পাঠা বানায়। সিন শুরু হয় লিন্ডাকে দিয়ে। সে তার ডেস্কে বসে কাজ করছে। ঠিক সেই সময় ডোনোভান নামের একজন কলিগ তার কাছে আসে। ডোনোভান হল সেই টাইপের কলিগ যারা নিজেরা কিছু করে না, কিন্তু বসের সামনে ক্রেডিট নিতে সবার আগে থাকে। সে এসে লিন্ডার কাছে একটা ফাইল চায়। আসলে কিছুক্ষণ আগে ডোনোভান লিন্ডাকে অনুরোধ করেছিল তার হয়ে একটা কাজ করে দেওয়ার জন্য। লিন্ডা, যে কিনা স্বভাবগতভাবেই কাউকে না বলতে পারে না, সে নিজের কাজ ফেলে ডোনোভানের কাজটা নিখুঁতভাবে করে রেখেছে। লিন্ডা ফাইলটা ডোনোভানের হাতে দেয়, কিন্তু যখন ডোনোভান সেটা নিয়ে চলে যেতে নেয়, লিন্ডা মনে করিয়ে দেয়, শোনো, এই মিটিংটায় আমারও থাকার কথা ছিল, তাই না? ডোনোভান তখন একটা শয়তানি হাসি দিয়ে বলে, আরে ধুর, আমি সবটা সামলে নেব, তোমাকে লাগবে না। মানে সোজা কথায় লিন্ডাকে ব্যবহার করে সে নিজের নাম কিনতে চলে গেল। লিন্ডা অসহায়ভাবে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলার সাহস পায় না। এটাই হলো কর্পোরেট অফিসগুলোর পলিটিক্স। সবাই অন্যের কাঁধে পা রেখে উপরে উঠতে চায়। সিন শিফট হয় অফিসের আরেক দিকে। সেখানে চেজ নামের আরেকজন কলিগ তার ক্রাশের সাথে ফ্ল্যাট করছে। লিন্ডা চেষ্টা করে তাদের সাথে একটু কথা বলার, কিন্তু তারা দুজনই লিন্ডাকে দেখা মাত্রই এমন ভাব করে যেন লিন্ডা ওখানকার বাতাস দূষিত করে ফেলেছে। দুজনেই সোজা লিন্ডাকে ইগনোর করে দেয়। লিন্ডা মন খারাপ করে সরে আসে। অফিসে কেউ তাকে পাত্তা দেয় না, কেউ তার সাথে লাঞ্চ করতে চায় না। সে পুরোপুরি একা। কিছুক্ষণ পর কনফারেন্স রুমের কাচের বাইরে থেকে লিন্ডা উকি মারে। ভেতরে মিটিং চলছে। লিন্ডা দেখে ডোনোভান সেই প্রজেক্টটাই দিচ্ছে যেটা লিন্ডা সারা রাত জেগে তৈরি করেছে। স্লাইডের পর স্লাইড দেখাচ্ছে, আর সবাই ডোনোভানের প্রশংসা করছে। অথচ স্লাইডের কোথাও লিন্ডার নাম নেই। নিজের চোখের সামনে নিজের মেহনত চুরি হতে দেখে লিন্ডার চোখ ফেটে পানি চলে আসে, কিন্তু সে চুপচাপ সহ্য করে নেয়। কাজ শেষে লিন্ডা ফ্ল্যাটে ফেরে। তার ঘরটা দেখলেই বোঝা যায় লিন্ডার ভেতরে অন্য একটা মানুষ বাস করে। অফিসের ওই ভীতু লিন্ডা আসলে অ্যাডভেঞ্চার পছন্দ করে। তার ঘরে সাজানো আছে পুরনো সব ছবি, যেখানে সে হাইকিং করেছে, পাহাড়ে চড়েছে। একসময় সে অনেক আউটডোর ট্রিপে যেত, কিন্তু এখন এখন তার একমাত্র বন্ধু হলো তার পোষা তোতা পাখি। সে পাখিটার সাথে অফিসের সব দুঃখের কথা শেয়ার করে, আর তার সন্ধ্যা কাটে টিভির সামনে বসে সারভাইভার টাইপের শো দেখে। সে শোগুলো শুধু দেখেই না, সেগুলোর খুঁটিনাটি টেকনিকগুলো মুখস্থ করে রাখে। কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে শেল্টার বানাতে হয়। আচ্ছা, আপনারা কে কে ছোটবেলায় ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখতেন? আমার কিন্তু লিন্ডার মতো এসব দেখতে খুব ভালো লাগতো। আমিও নেশার মতো এই শোগুলোই দেখতাম। কিন্তু কে জানতো, লিন্ডার এই শোয়ের নেশায় হয়তো একদিন তার জীবন বাঁচাবে। পরদিন অফিসে একটা বড় ঘটনা ঘটে। নতুন বস জয়েন করেছে, আগের বসের ছেলে ব্র্যাডলি। ব্র্যাডলি হলো যাকে বলে টিপিক্যাল নেপোকিড, বা বাপের টাকাওয়ালা বেটা। বাপের টাকায় বড় হওয়া, অহংকারী, আর মানুষকে মানুষ মনে করে না। ব্র্যাডলি অফিসে ঢুকে সবার সাথে পরিচিত হতে শুরু করে। লিন্ডা ভাবে এটাই সুযোগ। নতুন বসের সাথে ভালো সম্পর্ক তৈরি করলে হয়তো তার ক্যারিয়ারের নতুন মোড় ঘুরবে। সে উৎসাহ নিয়ে ব্র্যাডলির দিকে হাত বাড়ায়, কিন্তু লিন্ডার মুখে তখন দুপুরের লাঞ্চের এক টুকরো লেগেছিল। ব্র্যাডলি সেটা দেখে ঘৃণায় মুখ কুঁচকে ফেলে। সে তো লিন্ডার সাথে হ্যান্ডশেক করেই না, উল্টো এমন ভাব করে যেন লিন্ডা কোনো ঘৃণিত জীব। ব্র্যাডলির আসলে একটু জার্মোফোবিয়া আছে, মানে জীবাণু বা অপরিচ্ছন্নতা একদম সহ্য করতে পারে না। কিছুক্ষণ পর অফিসের সিনিয়র ম্যানেজার ফ্র্যাঙ্কলিন ব্র্যাডলিকে বোঝানোর চেষ্টা করে যে লিন্ডা এই কোম্পানির জন্য কতটা জরুরি। ফ্র্যাঙ্কলিন বলে, স্যার, আপনার বাবা লিন্ডাকে খুব পছন্দ করতেন। এই পুরো কোম্পানিটা আসলে লিন্ডার কাজের উপরই দাঁড়িয়ে আছে। কিন্তু ব্র্যাডলি এসব কানেই তোলে না। সে লিন্ডাকে দেখে সোজা জানিয়ে দেয়, তোমার এই ডেস্কে বসা চলবে না। তুমি অফিসের পেছনের দিকে কোথাও গিয়ে বসো। তোমার গায়ের গন্ধে আমার সমস্যা হচ্ছে। চিন্তা করুন বিষয়টা কতটা অপমানজনক। শুধু তাই নয়, যে প্রমোশনটা লিন্ডার পাওয়ার কথা ছিল সেটা ব্র্যাডলি দিয়ে দেয় ডোনোভানকে। কেন?
কারণ ডোনোভান ব্র্যাডলির কলেজে একসাথে পড়ত। তারা বন্ধু। যোগ্যতার কোনো দাম নেই এখানে। লিন্ডা এই খবর শুনে আর স্থির থাকতে পারে না। রিভার নামের আরেক কলিগ যখন তাকে জানায় যে ডোনোভান প্রমোশন পেয়েছে শুধু বন্ধুত্বের খাতিরে, তখন লিন্ডার মাথার তার ছিঁড়ে যায়। সে সোজা ব্র্যাডলির কেবিনে ঢুকে পড়ে। সাধারণত লিন্ডা এমনটা করে না, কিন্তু আজ সে মরিয়া। সে ব্র্যাডলির চোখের দিকে তাকিয়ে বলে, আমি এই কোম্পানিতে 7 বছর ধরে আছি, দিনরাত এক করে কাজ করছি, আর ডোনোভান এসেছে মাত্র 6 মাস হলো। ও কাজও পারে না, সব আমার করা। আপনি এটা করতে পারেন না। ব্র্যাডলি তার চেয়ারে দুলতে দুলতে খুব শান্তভাবে লিন্ডাকে আরও ছোট করে। সে বলে, দেখো লিন্ডা, সত্যি বলতে তোমাকে দিয়ে এক্সিকিউটিভ লেভেলের কাজ হবে না। আমার এমন কাউকে দরকার যার ভেতরে কারিশমা আছে, যে ঘরে ঢুকতেই সবাই তার দিকে তাকিয়ে থাকে। তোমাকে দেখে তো ক্লায়েন্ট পালাবে। এই কথাগুলো লিন্ডার বুকের ভেতর তীরের মতো বিঁধে। সে কান্না ধরে রাখতে পারে না। লিন্ডাকে কাঁদতে দেখে ব্র্যাডলি হয়তো একটু করুণা অনুভব করে। ব্র্যাডলি বলে, ঠিক আছে, কান্না থামাও। ব্যাংককে আমাদের একটা বড় মার্জার ডিল আছে। আমি আর ডোনোভান সেখানে যাচ্ছি। তুমিও চলো আমাদের সাথে। যদি তুমিও ডিলটা সফল করতে পারো, তাহলে তোমার প্রমোশনের ব্যাপারটা আমি ভেবে দেখব। লিন্ডা চোখ মুছে রাজি হয়। তার কাছে এটাই শেষ সুযোগ। ঠিক তখনই অফিসে ব্র্যাডলির পিয়ন্সি জুরি এসে হাজির হয়। জুরি দেখতে যেমন সুন্দরী, তেমনি তার আঙ্গুলে জলজল করছে এক বিশাল হীরের আংটি। ব্র্যাডলি জুরিকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় লিন্ডার দিকে তাকিয়ে আরেকবার অপমান করে যায়। আর হ্যাঁ, প্লিজ প্লেনে ওঠার আগে ভালো করে গোসল করে এসো, আর ওইসব সস্তার খাবার খেও না। ব্র্যাডলি সব অপমান সহ্য করে পার্কিং লটে নিজের গাড়িতে বসে অনেকক্ষণ কাঁদে। তারপর সে নিজেকে বোঝায়, তোমাকে পারতেই হবে লিন্ডা। এই ডিলটাই তোমার শেষ ভরসা। পরদিন এয়ারপোর্টে লিন্ডা, ব্র্যাডলি, ডোনোভান আর আরেকজন এক্সিকিউটিভ তাদের প্রাইভেট জেটে ওঠে। লিন্ডা খুব নার্ভাস কিন্তু ডিটারমাইন্ড। সে প্লেনে বসেই ল্যাপটপ খুলে কাজ শুরু করে দেয়। কিন্তু ব্র্যাডলি আর ডোনোভান তো ফুর্তি করতে এসেছে। শ্যাম্পেন খুলছে, হাসাহাসি করছে। হঠাৎ ডোনোভান তার ফোন বের করে ব্র্যাডলিকে কিছু একটা দেখায়। লিন্ডা খেয়াল করে ওরা ফোনের দিকে তাকিয়ে হাসছে আর লিন্ডার দিকে ইশারা করছে। আসলে ডোনোভান কোনোভাবে লিন্ডার একটা ভিডিও পেয়ে গেছে। অনেক আগে লিন্ডা সার্ভাইভার শোতে অডিশন দেওয়ার জন্য একটা ভিডিও বানিয়েছিল, কিভাবে জঙ্গলে সার্ভাইভ করতে হয়। ভিডিওটা ছিল একটু হাস্যকর আর আনাড়ি। ডোনোভান সেটা সবাইকে দেখাচ্ছে আর বলছে, দেখো, আমাদের জঙ্গল কুইন। ব্র্যাডলি সেটা দেখে হাসতে হাসতে ফেটে পড়ে। পুরো প্লেনের সবাই লিন্ডাকে নিয়ে মশকরা করছে। লিন্ডা বুঝতে পারে এরা তাকে কখনোই সম্মান দেবে না। লজ্জায় আর অপমানে সে তার ল্যাপটপের প্রেজেন্টেশন ফাইলটা, যেটা ব্যাংককের ডিলের জন্য বানিয়েছিল, সেটা ডিলিট করে দেয়। তার মনে হয়, কি লাভ এসব করে। ঠিক সেই সময় প্লেনটা হঠাৎ ভীষণ কেঁপে ওঠে। হাসি ঠাট্টা সব বন্ধ হয়ে যায়। প্রথমে সবাই ভাবে সাধারণ টার্বুলেন্স, কিন্তু ঝাঁকুনি বাড়তেই থাকে। পাইলট কিছু বলার আগেই প্লেনের একটা ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নরক হয়ে ওঠে। প্লেনটা তখন ঝড়ের কবলে। ডোনোভান, যে এতক্ষণ খুব কুল সাজার চেষ্টা করছিল, সে ভয়ে সিটবেল্ট বাঁধতেও ভুলে যায়। হঠাৎ প্লেনের বডির একটা অংশ ভেঙে উড়ে যায়। প্রবল বাতাসের টানে ডোনোভান সিট থেকে ছিটকে বাইরে চলে যেতে থাকে। লিন্ডা তার সিটবেল্ট বেঁধে রেখেছিল, তাই সে কোনো মতে টিকে আছে। সে প্রথমে ডোনোভানকে বাঁচানোর জন্য তার হাত বাড়ায়, কিন্তু ডোনোভান তখন প্রাণের ভয়ে হিতাহিত জ্ঞানশূন্য। সে লিন্ডাকে ধরে বাঁচার চেষ্টা করে না, লিন্ডার সিটবেল্টটা খোলার চেষ্টা করে, যেন সে নিজে সেই সিটে বসতে পারে। যেন নিজের জীবন বাঁচাতে সে লিন্ডাকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও দ্বিধা করছে না। লিন্ডার গলা টিপে ধরে ডোনোভান সিটবেল্টটা খোলার জন্য ধস্তাধস্তি শুরু করে। লিন্ডা বুঝতে পারে ডোনোভান তাকে মেরে ফেলবে। বাঁচার তাগিদে লিন্ডার সামনে থাকা খাবারের ট্রে থেকে একটা কাঁটা চামচ বা ফর্ক তুলে নেয় এবং সোজা ডোনোভানের হাতে গেঁথে দেয়। ব্যথায় ডোনোভান হাত ছড়িয়ে নেয়, আর ঠিক তখনই বাতাসের টানে সে প্লেন থেকে বাইরে উড়ে যায়। কিন্তু তার টাই বা জামার কোনো একটা অংশ প্লেনের ভাঙা অংশে আটকে যায়। ফলে সে ঝুলে থাকে প্লেনের বাইরে। লিন্ডা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। প্লেনটা সোজা গিয়ে আছড়ে পড়ে মাঝ সমুদ্রে। সমুদ্রে পড়ার ইম্প্যাক্ট ছিল ভয়াবহ। মুহূর্তের মধ্যেই প্লেনের কেবিনে পানি ঢুকতে শুরু করে। লিন্ডা কোনো মতে নিজের সিটবেল্ট খুলে পানির নিচ থেকে সাঁতরে উপরে ওঠার চেষ্টা করে। চারিদিক অন্ধকার, ধ্বংসস্তূপ আর লোনা পানি।
অনেক কষ্টে সে ভেসে ওঠে, কিন্তু আশেপাশে আর কাউকে দেখতে পায় না। সে একটা ভাঙা কাঠের টুকরো আঁকড়ে ধরে পুরো রাত সে ওই বিশাল সমুদ্রে একা ভেসে থাকে। লিন্ডা জানতো না সে আদেও বাঁচবে কিনা। পরদিন সকালে সূর্যের আলো যখন লিন্ডার মুখে পড়ে, সে চোখ মেলে দেখে সে একটা বিচে পড়ে আছে, আর তার পেছনে ঘন জঙ্গল। সে বেঁচে আছে। লিন্ডা উঠে দাঁড়ায়। শরীর চলছে না। সে বিচের এদিক ওদিক তাকাতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে একটু দূরে একজন পড়ে আছে। কাছে গিয়ে দেখে সেটা ব্র্যাডলি। ব্র্যাডলি বেঁচে আছে, কিন্তু তার অবস্থা খুব খারাপ। তার মাথায় বেশ বড় একটা চোট লেগেছে, রক্ত পড়ছে, আর তার পা মনে হয় ভেঙে গেছে বা মুচকে গেছে। সে নড়াতে পারছে না। লিন্ডা চাইলে তাকে সেখানে ফেলে চলে যেতে পারত। যে লোকটা তাকে এত অপমান করেছে, তাকে বাঁচানোর কি দরকার? কিন্তু লিন্ডার মনটা নরম। সে ব্র্যাডলিকে টেনে একটু নিরাপদ জায়গায় নিয়ে যায়। লিন্ডা আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে আরেকটা ঝড় আসছে। সে জানে এই অবস্থায় খোলা আকাশের নিচে থাকলে ব্র্যাডলি মারা যাবে, আর সে নিজেও অসুস্থ হয়ে পড়বে। তখনই তার এতদিনের দেখা সার্ভাইভার শো এর নলেজ কাজে লাগে। সে জঙ্গলের কিনারায় গিয়ে বড় বড় পাতা আর গাছের ডাল সংগ্রহ করতে শুরু করে। ব্র্যাডলি তখন বেহুশ, ব্যথায় গোঙাচ্ছে। লিন্ডা খুব দ্রুত হাতে একটা কাজ চালানোর মতো শেল্টার বা আশ্রয় তৈরি করে ফেলে। শুধু তাই নয়, বৃষ্টির পানি ধরার জন্য সে কলা পাতা দিয়ে এক ধরনের সিস্টেমও বানিয়ে ফেলে। সেই রাতে মুষলধারে বৃষ্টি নামে। লিন্ডা ব্র্যাডলিকে শেল্টারের ভেতর টেনে নেয়। ব্র্যাডলি জ্বরে কাঁপছে। লিন্ডা সারা রাত তার পাশে বসে থাকে, তাকে বৃষ্টির হাত থেকে বাঁচায়। পরদিন সকালে ঝড় থেমে যায়, রোদ ওঠে। ব্র্যাডলি ধীরে ধীরে চোখ খোলে। সে প্রথমে বুঝতে পারে না সে কোথায়। তারপর যখন সব মনে পড়ে, সে আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হয় না। লিন্ডা তার কাছে আসে। একটা বড় পাতায় করে জমানো বৃষ্টির পানি তার মুখে ধরে। ব্র্যাডলি ঢং ঢক করে পানি খায়। একটু সুস্থ হয়ে ব্র্যাডলি জিজ্ঞাসা করে, বাকিরা কোথায়? লিন্ডা মাথা নেড়ে জানায়, কেউ নেই, শুধু তারা দুজন। ব্র্যাডলি বিশ্বাস করতে চায় না, কিন্তু চারপাশের নির্জনতা তাকে সত্যটা মানতে বাধ্য করে। সে লিন্ডার দিকে তাকায়। তার চোখে তখন কৃতজ্ঞতা। সে বলে, ধন্যবাদ লিন্ডা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এই প্রথমবার ব্র্যাডলি লিন্ডার সাথে মানুষের মতো কথা বলল। লিন্ডা এরপর আগুন জ্বালানোর চেষ্টা করে। চশমার কাঁচ আর শুকনো পাতা ব্যবহার করে সে আগুন জ্বালিয়ে ফেলে। লিন্ডার ভেতরে তখন এক অদ্ভুত আনন্দ কাজ করছে। হ্যাঁ, তারা বিপদে আছে, কিন্তু এই যে নিজের হাতে আগুন জ্বালানো, শেল্টার বানানো, এগুলো সে টিভিতে দেখেছে, আর এখন সে নিজে করছে। তার মনে হচ্ছে সে তার প্রিয় শোয়ের মেইন ক্যারেক্টার। সে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল জোগাড় করে, খাবার আনে। আর ব্র্যাডলি, সে ভাঙা পা নিয়ে এক জায়গায় বসে থাকে। সে কিছুই করতে পারে না। অফিসের সেই দাপট এখানে অচল। এখানে লিন্ডা বস, কারণ সারভাইভ করার স্কিল শুধু লিন্ডারই আছে। প্রথম ২-৩ দিন ব্র্যাডলি চুপচাপ থাকে। লিন্ডা তাকে নারকেলের শ্বাস খাওয়াচ্ছে, পানি দিচ্ছে, তার সেবা করছে। হয়তো এই বিপদে পড়ে ব্র্যাডলি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মানুষের স্বভাব কি আর অত সহজে বদলায়? ব্র্যাডলি একটু সুস্থ বোধ করতেই তার পুরনো রূপ বেরিয়ে আসে। সে শুয়ে শুয়েই লিন্ডাকে অর্ডার করা শুরু করে। লিন্ডা, তুমি আগুনটা আরেকটু বড় করো। লিন্ডা, তুমি গিয়ে দেখো তো কোনো জাহাজ দেখা যায় কিনা। লিন্ডা, তুমি বিচে গিয়ে হেল্প লিখে রাখো। লিন্ডা প্রথমে সহ্য করে, কিন্তু ব্র্যাডলির হুকুমদারি বাড়তেই থাকে। সে লিন্ডাকে বলে একটা জিপিএস সিগন্যাল তৈরি করতে, যেটা এই জঙ্গলে বসে করা অসম্ভব। লিন্ডা যখন বলে যে এটা সম্ভব না, ব্র্যাডলি রেগে যায়। সে চেঁচিয়ে বলে, তুমি ভুলে যেও না, আমি তোমার বস। আমি তোমাকে স্যালারি দেই। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। লিন্ডা অবাক হয়ে যায়। এই লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তারা সভ্য সমাজ থেকে হাজার মাইল দূরে, টাকার এখানে কোনো দাম নেই, অথচ সে এখনো বসের দেমাগ দেখাচ্ছে। লিন্ডা এবার আর চুপ থাকে না। সে রেগে গিয়ে বলে, এখানে তোমার অফিসের নিয়ম চলে না ব্র্যাডলি। এখানে বাঁচতে হলে কাজ করতে হবে। কিন্তু ব্র্যাডলি শোনে না। সে লিন্ডাকে আবারও অপমান করে। লিন্ডার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তার ব্যাকপ্যাক গোছাতে শুরু করে। কিছু জরুরি জিনিসপত্র, খাবার আর পানি নিয়ে সে ব্র্যাডলির দিকে তাকিয়ে বলে, ঠিক আছে বস, আপনি যখন এতই জানেন, তখন একাই থাকুন। এই বলে লিন্ডা গটগট করে জঙ্গলের ভেতরের দিকে চলে যায়। ব্র্যাডলি প্রথমে পাত্তাই দেয় না। সে ভাবে, যাকগে, কতক্ষণ আর থাকবে, একটু পরেই ফিরে আসবে।
সে বসে বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সময় গড়ায়, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। লিন্ডা ফেরে না। ব্র্যাডলির খিদা পায়, পিপাসা পায়। সে নিজে নড়তে পারে না। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে শুরু করে। ব্র্যাডলির মনে ভয় ঢুকতে শুরু করে। সে চিৎকার করে ডাকে, লিন্ডা, লিন্ডা, কিন্তু কেউ সাড়া দেয় না। সেই রাতে আবার ঝড় আসে। এবার লিন্ডা নেই শেল্টার ঠিক করার জন্য। বাতাসের তোড়ে লিন্ডার বানানো সেই কাঁচা ঘরটা ভেঙে ব্র্যাডলির গায়ের উপর পড়ে। সে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। ঠান্ডায়, ভয়ে আর একাকিত্বে ব্র্যাডলি সারা রাত কাঁদে। সে বুঝতে পারে লিন্ডা ছাড়া সে এই দ্বীপে একটা শিশুর মতো অসহায়। তার টাকা, তার পদমর্যাদা, তার বাবার নাম কিছুই তাকে এই ঝড় থেকে বাঁচাতে পারবে না। পরদিন সকালে আকাশ পরিষ্কার হয়ে যায়। লিন্ডা যখন ক্যাম্পে ফিরে আসে, ব্র্যাডলি তখন ভিজা বিড়ালের মতো বসে আছে। লিন্ডাকে দেখা মাত্রই ব্র্যাডলি বুঝতে পারে তার বাবার কোম্পানির পদমর্যাদা, ব্যাংকের টাকা, কোনো কিছুই এই দ্বীপে তাকে বাঁচাতে পারবে না। এখানে লিন্ডাই সর্বেসর্বা। লিন্ডা ফিরে এসে ব্র্যাডলির দিকে তাকিয়ে কোনো সহানুভূতি দেখায় না, বরং খুব ক্যাজুয়াল গলায় বলে, আমি জঙ্গলে একটা বনো শুয়োর দেখেছি, আমি শিকারে যাচ্ছি। ব্র্যাডলি হা হয়ে তাকিয়ে থাকে, কারণ তার ধারণা ছিল লিন্ডা হয়তো ফলমূল কুড়িয়ে খাবে। কিন্তু শিকার? লিন্ডা হাতে একটা ধারালো কাঠের বর্শা নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। সে এখন আর সেই অফিসের ভীতু মেয়েটা নয়। সে এখন পুরো দস্তুর শিকারী। সে মাটির দিকে তাকিয়ে শুয়োরটার পায়ের ছাপ ট্র্যাক করতে শুরু করে। জঙ্গলের পরিবেশটা থমথমে, ঝিঝি পোকার ডাক আর পাতার খস খস শব্দ ছাড়া কিছুই নেই। হঠাৎ লিন্ডা একটা শব্দ শুনতে পায়। সে বোঝার আগেই পিছন থেকে সেই বিশাল বনো শুয়োরটা তার দিকে তেড়ে আসে। লিন্ডা কোনো মতে সরে গিয়ে নিজেকে বাঁচায়, কিন্তু শুয়োরটা থামার পাত্র নয়। লিন্ডা বুঝতে পারে মাটিতে দাঁড়িয়ে এর সাথে পেরে ওঠা যাবে না। সে দ্রুত একটা গাছে চড়ে বসে। শুয়োরটা গাছের নিচে এসে ফস ফস করতে থাকে, যেন লিন্ডাকে নামার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছে। লিন্ডা গাছের ওপর থেকে খুব সাবধানে তার বর্শাটা তাক করে এবং সজোরে শুয়োরটার শরীরে গেঁথে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে শুয়োরটা আবারও গাছের দিকে চার্জ করে। কিন্তু লিন্ডা এবার একটা ভারী গাছের ডাল নিয়ে নিচে নেমে আসে এবং শুয়োরটার মাথায় আঘাত করে সেটাকে পুরোপুরি শেষ করে দেয়। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে, কিন্তু লিন্ডার চোখে কোনো ভয় নেই, আছে বিজয়ের আনন্দ। সে ওই বিশাল মৃতদেহটাকে টেনে টেনে ক্যাম্পে নিয়ে আসে। সেই রাতে তারা আগুনে পুড়িয়ে শুয়োরটা ঝলসায়। ব্র্যাডলি, যে কিনা 5 স্টার রেস্টুরেন্টের দামি স্টেক ছাড়া কিছুই খেত না, সে এখন গোগ্রাসে পোড়া শক্ত মাংস খাচ্ছে। লিন্ডা তার খাওয়া দেখে হেসে ফেলে। সে বলে, কি বস, এখন আর হাইজিন বা টেস্টের বাছবিচার নেই? ব্র্যাডলি কোনো কথা না বলে শুধু খেয়ে যায়। এই দৃশ্যটা লিন্ডার জন্য এক বিশাল তৃপ্তি। পরদিন লিন্ডা জঙ্গলের আরেকটু গভীরে এক্সপ্লোর করতে যায়। হাঁটতে হাঁটতে সে একটা সুন্দর ঝর্ণা খুঁজে পায়। অনেক দিন পর মিষ্টি পানি দেখে সে নিজেকে সামলাতে পারে না। জামা কাপড় ছেড়ে গোসল করতে নামে। ঠিক তখনই তার নজর পড়ে সমুদ্রের দিকে। দূরে একটা উদ্ধারকারী বোট বা রেস্কিউ বোট যাচ্ছে। লিন্ডার হাতটা লাফিয়ে ওঠে। সে চিৎকার করে ডাকার জন্য মুখ খোলে, হাত নাড়তেই যাবে, কিন্তু হঠাৎ সে থেমে যায়। তার হাতটা নেমে আসে। সে চুপচাপ দাঁড়িয়ে বোটটাকে চলে যেতে দেখে। সে কোনো আওয়াজ করে না। কেন? এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। লিন্ডা ভাবে, ফিরে গেলে সে আবারও সেই তুচ্ছ ক্লার্ক হয়ে যাবে, যাকে কেউ পাত্তা দেয় না। কিন্তু এখানে, এখানে সে রানী। এখানে ব্র্যাডলি তার উপর নির্ভরশীল। এই পাওয়ার, এই স্বাধীনতা সে ছাড়তে চায় না। তাই সে চুপচাপ বোটটাকে দিগন্তে হারিয়ে যেতে দেয় এবং ক্যাম্পে ফিরে আসে। ব্র্যাডলিকে সে এই ব্যাপারে একটা শব্দও বলে না। ক্যাম্পে ফিরে সে দেখে ব্র্যাডলি বেশ ফ্রাস্ট্রেটেড। তারা প্রায় 2 সপ্তাহ হলো এখানে আটকে আছে। লিন্ডা তাকে পজিটিভ থাকার কথা বলে, কিন্তু ব্র্যাডলি রেগে যায়। সে বলে, আমি আর তোমার উপর ভরসা করে বসে থাকবো না। আমি নিজেই ভেলা বানাবো এবং এখান থেকে পালাবো। ব্র্যাডলির ইগো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সে প্রমাণ করতে চায় যে সে লিন্ডা ছাড়া সারভাইভ করতে পারে। শুরু হয় এক অদ্ভুত প্রতিযোগিতা। একদিকে ব্র্যাডলি চেষ্টা করে নিজের থাকার জায়গা বানাতে, ভেলা বানাতে, কিন্তু সে কিছুই পারে না। তার বানানো শেল্টার ভেঙে পড়ে। তার ভেলা পানিতে ভাসে না। সে ক্ষুধায় কাতর হয়ে শেষমেশ পোকামাকড় ধরে খেতে শুরু করে। অন্যদিকে লিন্ডা যেন স্বর্গ তৈরি করে ফেলেছে। তার শেল্টার মজবুত। সে মশা তাড়ানোর স্প্রে বানিয়েছে লতাপাতা দিয়ে।
তার কাছে প্রচুর জমানো খাবার আর পানি আছে। ব্র্যাডলি দূর থেকে লিন্ডার সেই সাচ্ছল্য দেখে আর নিজের দুর্ভাগ্যের কথা ভাবে। তার গায়ে পোকামাকড়, পেটে ক্ষুধা আর মনে লজ্জা। অবশেষে ব্র্যাডলির জেদ ভেঙে যায়। সে হামাগুড়ি দিয়ে লিন্ডার কাছে আসে। তার সেই দম্ভ আর নেই। সে লিন্ডার কাছে হাত জোর করে ক্ষমা চায়। সে স্বীকার করে যে অফিসের সেই লিন্ডার সাথে সে অন্যায় করেছে, এখানেও খারাপ ব্যবহার করেছে। সে অনুনয় করে বলে, প্লিজ লিন্ডা, আমাকে ফিরিও না, আমাকে শেখাও কিভাবে বাঁচতে হয়। লিন্ডা তাকে মনে করিয়ে দেয় যে সে কতটা জঘন্য মানুষ ছিল। কিন্তু লিন্ডা তো লিন্ডাই। সে রাজি হয়, তবে একটা শর্তে। সে ব্র্যাডলিকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করতে পারবে? ব্র্যাডলি, যার মাথায় সবসময় নোংরা চিন্তা ঘোরে, সে ভাবে লিন্ডা হয়তো তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। সে নিজের জামা কাপড় খুলতে শুরু করে। লিন্ডা তাকে থামিয়ে দেয় এবং বিরক্ত হয়ে বলে, ছি, আমি ওসব চাই না। লিন্ডা তাকে নিয়ে যায় পাহাড়ের ওপর হাইকিংয়ে। সে চায় ব্র্যাডলি কাজ শিখুক, পরিশ্রম করুক। খাড়া পাহাড় বেয়ে ওঠার সময় সে ব্র্যাডলিকে সার্ভাইভালের নানা কৌশল শেখায়। পাহাড়ের চূড়ায় উঠে তারা দেখে চারিদিকে শুধু নীল পানি, কোথাও কোনো স্থলভাগ নেই। নামার সময় হঠাৎ লিন্ডার পা পিছলে যায়। সে খাদের কিনারায় ঝুলে পড়ে। নিচে গভীর খাদ। ব্র্যাডলি চাইলেই তাকে ছেড়ে দিতে পারত, কিন্তু সে লিন্ডার হাত শক্ত করে ধরে এবং টেনে তোলে। লিন্ডার প্রাণ বাঁচানোর পর তাদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। সেই রাতে লিন্ডা নিজের বানানো মদ বের করে। আগুনের উষ্ণতা আর মদের নেশায় তারা দুজনে নিজেদের মনের কথা খুলে বলে। লিন্ডা তার মৃত স্বামীর কথা বলে। তার স্বামী তাকে ভালোবাসত না, তাকে আবর্জনার মতো ট্রিট করত। ব্র্যাডলি তখন নিজের কথা বলে। তার বাবা, যে কিনা বিশাল বিজনেস টাইকুন, সে ব্র্যাডলিকে কখনোই ভালোবাসেনি, শুধু চাবুক মেরে মানুষ করতে চেয়েছে। ব্র্যাডলি কেন এত রূঢ় আর অহংকারী, সেটা এখন লিন্ডা বুঝতে পারে। আসলে ব্র্যাডলিও ভালোবাসার কাঙাল। পরদিন সকালে লিন্ডাও ঘুম থেকে উঠে দেখে ব্র্যাডলি নেই। ব্র্যাডলি আসলে সমুদ্রে গোসল করতে গিয়েছিল। কিন্তু আবারও আবহাওয়া খারাপ হতে শুরু করে। বিশাল ঝড় আসছে। ব্র্যাডলি কোনো মতে দৌড়ে লিন্ডার কাছে ফিরে আসে। তাদের শেল্টার এবার আর বড় ঝড় সামলাতে পারবে না বুঝে তারা দুজনে একটা গুহার ভিতরে আশ্রয় নেয়। গুহার ভেতরে হাড় কাঁপানো ঠান্ডা। উষ্ণতার জন্য তারা একে অপরকে জড়িয়ে ধরে। তবে এই আলিঙ্গনে কোনো কাম ছিল না, ছিল শুধু বাঁচার তাগিদ। ঝড় থামার পর তারা দেখে তাদের ক্যাম্প ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কিন্তু এবার ব্র্যাডলি হতাশ হয় না। লিন্ডার শেখানো টেকনিক কাজে লাগিয়ে সে নতুন করে শেল্টার বানাতে সাহায্য করে। তারা এখানে একটা টিমের মতো কাজ করে, যেন তারা একটা পরিবার। ব্র্যাডলি লিন্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, আজ রাতে আমি রান্না করব, তুমি একটু বিশ্রাম নাও। পরের রাতে ব্র্যাডলি বেশ আয়োজন করে ডিনার বানায়। লিন্ডা নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে ডিনারে আসে। তারা হাসাহাসি করে, খায়, মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু খাওয়ার মাঝখানেই হঠাৎ লিন্ডার মাথা ঘুরতে শুরু করে। তার চোখে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সে বুঝতে পারে না কি হচ্ছে এবং ধপ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আসলে কি হয়েছে জানেন? ব্র্যাডলি খাবারে কিছু একটা মিশিয়েছিল বা তাকে বিষাক্ত কিছু খাইয়েছিল। লিন্ডা অজ্ঞান হয়ে যাওয়ার পর ব্র্যাডলি তার আসল রূপ দেখায়। সে লিন্ডাকে ওই অবস্থায় ফেলে রেখে তার নিজের বানানো ভেলা নিয়ে একা পালানোর চেষ্টা করে। সে ভাবে লিন্ডা এখন বোঝা, তাকে ফেলে যাওয়াই ভালো। কিন্তু পাপ ছাড়ে না বাপকেও। ব্র্যাডলি সমুদ্রে নামতেই বিশাল ঢেউ এসে তার ভেলা চুরমার করে দেয়। সে হাবুডুবু খেতে থাকে। তার দম বন্ধ হয়ে আসে। ঠিক তখনই লিন্ডা সেখানে হাজির হয়। লিন্ডার জ্ঞান ফিরেছিল এবং সে কোনোভাবে নিজেকে সামলে নিয়েছে। সে ব্র্যাডলিকে পানি থেকে টেনে তোলে। ব্র্যাডলি তখন আধমরা। লিন্ডা তার পেটের উপর চাপ দিয়ে পানি বের করে আর সাথে সাথে ব্র্যাডলির মুখ থেকে বমি করে দেয় সেই বিষাক্ত খাবার, যেটা ব্র্যাডলি তাকে খাইয়েছিল। কি আশ্চর্য বিষয়, তাই না? পরদিন সকালে ব্র্যাডলি অপরাধ বোধে ভুগছে। সে ভাবে লিন্ডা তাকে মেরে ফেলবে, কিন্তু লিন্ডা অদ্ভুতভাবে শান্ত। সে ব্র্যাডলিকে আবারও খাবার দেয়। সে বলে, আমি বুঝি ব্র্যাডলি, তুমি সারা জীবন হুকুম দিয়ে এসেছ, কারো হুকুম মানা তোমার ধাতে নেই। ব্র্যাডলি অবাক হয়ে লিন্ডার মহানুভবতা দেখে। সে গপ করে খেতে থাকে, কিন্তু লিন্ডার চোখের দিকে তাকালেই সে বুঝতে পারে এটা সাধারণ খাবার নয়। খাওয়া শেষ হতেই ব্র্যাডলি আবিষ্কার করে সে তার হাত পা নড়াতে পারছে না। তার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। সে আতঙ্কে লিন্ডার দিকে তাকায়।
লিন্ডা তখন খুব ধীর স্থিরে বলে, আজ তোমাকে যে অক্টোপাস খাইয়েছি সেটা প্যারালাইসিস করে দেয়। ব্র্যাডলি কথা বলতে চাইছে কিন্তু পারছে না। লিন্ডা আগুনের উপর একটা কাঁটা চামচ বা ফর্ক গরম করতে থাকে। লাল টকটকে গরম কাঁটা চামচটা হাতে নিয়ে সে ব্র্যাডলির কাছে এগিয়ে যায়। লিন্ডা ব্র্যাডলির প্যান্ট খুলতে শুরু করে। ব্র্যাডলি ভয়ে পাথর হয়ে আছে। লিন্ডা তার কানের কাছে ফিসফিস করে বলে, অফিসে তুমি আমার ক্রেডিট নিয়েছ, আমার জীবন নিজের বলে চালিয়ে দিয়েছ, এখন তুমি আমার জীবন যাপন করছো। সেই গরম কাঁটা চামচটা ব্র্যাডলির গোপনাঙ্গের খুব কাছে নিয়ে যায়। ব্র্যাডলির চোখে তখন মৃত্যুর ভয়, কিন্তু শেষ মুহূর্তে লিন্ডা ফর্কটা সরিয়ে নেয় এবং পাশে থাকা একটা ইঁদুরকে গেঁথে মেরে ফেলে। সে ব্র্যাডলিকে মারেনি, কিন্তু বুঝিয়ে দিয়েছে, তোমার জীবন এখন আমার হাতে। এরপর কয়েকটা দিন ব্র্যাডলি লিন্ডার ছায়াও মারায় না। সে বুঝে গেছে এই লিন্ডা সেই অফিসের লিন্ডা নয়। সে লিন্ডাকে জমের মতো ভয় পায়। লিন্ডা নিজের মতো থাকে। একদিন লিন্ডা সমুদ্রের ধারে খাবার খুঁজছিল। তখন সে একটা ইঞ্জিনের শব্দ শোনে। সে চমকে ওঠে। সত্যি সত্যিই একটা বোট আসছে, কিন্তু বোট থেকে যে নামছে তাকে দেখে লিন্ডার রক্ত হিম হয়ে যায়। সে জুরি, ব্র্যাডলির সেই সুন্দরী ফিয়ন্সি। জুরি উদ্ধারকারী দলের সাথে এসেছে। সে লিন্ডাকে দেখতে পায়, কিন্তু লিন্ডা খুশি হওয়ার বদলে বিরক্ত হয়। তার রাজত্বে অন্য কেউ ভাগ বসাতে এসেছে। জুরি যখন লিন্ডার কাছে আসে, লিন্ডা অদ্ভুত আচরণ করে। সে জুরিকে বলে, ব্র্যাডলি অন্যদিকে আছে। লিন্ডা জুরিকে নিয়ে সেই পাহাড়ের খাদের দিকে যেতে থাকে, যেখানে সে নিজে পড়ে যাচ্ছিল। লিন্ডার মাথায় তখন একটাই চিন্তা, এই মেয়েটাকে সরাতে হবে। জুরি তখন খাদের কিনারা দিয়ে হাঁটছিল। লিন্ডা তাকে ভুল পথে চালায়। জুরির পা হড়কে যায় এবং খাদের কিনারায় ঝুলে পড়ে। সে লিন্ডার দিকে হাত বাড়ায়, লিন্ডা আমাকে তোলো। কিন্তু লিন্ডা সে আগের বারের ব্র্যাডলির মতো হাত বাড়ায় না। সে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে জুরিকে দেখতে থাকে। সে কোনো সাহায্য করে না। জুরির হাত ফসকে যায় এবং সে গভীর খাদে পড়ে মারা যায়। লিন্ডা নির্বিকারভাবে সেটা দেখে। লিন্ডা ক্যাম্পে ফিরে আসে যেন কিছুই হয়নি, কিন্তু ব্র্যাডলি লক্ষ্য করে লিন্ডা খুব অদ্ভুত আচরণ করছে। সে সারাদিন বিচে শুয়ে ঘুমায়, কোনো কাজ করে না। ব্র্যাডলি যখন তাকে শিকারে যেতে বলে, লিন্ডা বলে তার শরীর খারাপ। আসলে লিন্ডা মানুষ খুন করা বা মরতে দেওয়ার মানসিক চাপে আছে। ব্র্যাডলি সন্দেহ করে কিছু একটা গড়বড় আছে। সে লিন্ডার সেই বিখ্যাত কাঁটা চামচটা লুকিয়ে ফেলে এবং নিজে তদন্ত করতে বের হয়। রাতে লিন্ডা দুঃস্বপ্ন দেখে। সে দেখে জুরি সমুদ্র থেকে উঠে আসছে আর তার সারা শরীর রক্তাক্ত, এবং সে লিন্ডাকে আক্রমণ করছে। লিন্ডা চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। তার মানসিক অবস্থা বিগড়াতে শুরু করেছে। পরদিন ব্র্যাডলির জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ মাটিতে কিছু একটা চকচক করতে দেখে। সে কাছে গিয়ে সেটা তোলে। সেটা একটা হীরের আংটি, জুরির আংটি। ব্র্যাডলির বুঝতে বাকি থাকে না যে জুরি এখানে এসেছিল এবং তার সাথে নিশ্চয়ই ভয়ানক কিছু হয়েছে। সে দৌড়ে লিন্ডার কাছে ফিরে আসে, তার হাতে সেই আংটি। সে লিন্ডার মুখের সামনে আংটিটা ধরে চিৎকার করে, এটা কোথায় পেলে? জুরি কোথায়? লিন্ডা প্রথমে অস্বীকার করে, তোতলায়। সে বলে জুরি অ্যাক্সিডেন্টে পড়ে গেছে। কিন্তু ব্র্যাডলি এখন আর বোকা নয়। সে লিন্ডার দিকে তাকিয়ে বলে, তোমার স্বামীও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তাই না? নাকি তাকেও তুমি? ব্র্যাডলি লিন্ডার লুকানো ছুরিটা বের করে ফেলে। লিন্ডা বুঝতে পারে তার খেলা শেষ। সে এক ঝটকায় উঠে জঙ্গলের দিকে দৌড়ে যায়। ব্র্যাডলিও তার পিছু নেয়। এবার আর সার্ভাইভাল গেম নয়, এবার শুরু হলো জীবন মরণের লড়াই। লিন্ডা ঝোপের আড়ালে লুকিয়ে ব্র্যাডলিকে অ্যাম্বুশ করার চেষ্টা করে। সে জুতোর ফিতা দিয়ে ব্র্যাডলির গলায় চেপে ধরার চেষ্টা করে, কিন্তু ব্র্যাডলি শক্তিশালী। সে লিন্ডার চুল ধরে টান মারে। ধস্তাধস্তি চলতে থাকে। লিন্ডা ব্র্যাডলিকে আছড়ে কামড়ে দেয়। ব্র্যাডলি লিন্ডার চোখ কানা করে দেওয়ার চেষ্টা করে। লিন্ডা তখন মরিয়া হয়ে জুরির সেই আংটিটা গিলে ফেলে, যেন প্রমাণ লোপাট করছে। ব্র্যাডলি তাকে মেরে ফেলার জন্য তেড়ে আসে। ঠিক তখনই লিন্ডা কোথা থেকে যেন একটা কাঁটা চামচ বের করে এবং সোজা ব্র্যাডলির শরীরে গেঁথে দেয়। ব্র্যাডলি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু সে থামতে পারছে না, কারণ সে জানে লিন্ডা তার পিছু নিয়েছে এবং লিন্ডার হাতে এখন দয়া মায়া বলে কিছুই নেই। দৌড়াতে দৌড়াতে ব্র্যাডলি দ্বীপের এমন একটা অংশের দিকে চলে যায় যেখানটাতে যেতে লিন্ডা তাকে অনেকবার নিষেধ করেছিল। লিন্ডা বলেছিল ওদিকে গভীর জঙ্গল, ওদিকে গেলে বিপদ হবে। কিন্তু বাঁচার তাগিদে ব্র্যাডলি আর সেই নিষেধ অমান্য করে। সে ঝোপঝাড় ঠেলে
কাটার আঘাত সহ্য করে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ জঙ্গল শেষ হয়ে যায় এবং সামনে যা দেখে তাতে ব্র্যাডলি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এটা একটা নির্জন দ্বীপ, যেখানে মানুষ নেই, সভ্যতা নেই, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল আধুনিক ম্যানশন, একটা আলিশান রাজপ্রাসাদের মতো বাড়ি। ঝকঝকে কাচের জানালা, বড় লন, যেন কোনো বিলিয়নারের গোপন আস্তানা। ব্র্যাডলি এতদিন ধরে কাদায় শুয়েছে, পোকা খেয়েছে, আর তার কয়েক মাইল দূরেই ছিল এই বিলাসিতা। ব্র্যাডলি খুঁড়িয়ে খুঁড়িয়ে ম্যানশনের ভেতরে ঢোকে। দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকে সে দেখে এসি চলছে, সুন্দর ফার্নিচার, দামি কার্পেট। সে সোজা চলে যায় বারের দিকে। সেখানে সারি সারি দামি মদের বোতল সাজানো। ব্র্যাডলি, যে কিনা গত কয়েক সপ্তাহ ধরে নোংরা পানি আর নারিকেলের পানি খেয়ে বেঁচে আছে, সে কাঁপতে কাঁপতে একটা মদের বোতল খোলে এবং ঢক ঢক করে গিলতে শুরু করে। মদের নেশা আর ক্লান্তিতে সে সোফায় বসে পড়ে। ঠিক তখনই ওপরের ঘর কাঁপিয়ে একটা যান্ত্রিক শব্দ শোনা যায়। কেউ স্পিকারে কথা বলছে। হ্যালো ব্র্যাডলি, হ্যালো ব্র্যাডলি, তোমাকে দেখে ভালো লাগছে। কণ্ঠটা খুব পরিচিত। এটা লিন্ডার গলা। ব্র্যাডলি চমকে ওঠে, চারিদিকে তাকায়। সে দেখে ঘরের কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো। লিন্ডা তাকে দেখতে পাচ্ছে। লিন্ডা কোনো এক কন্ট্রোল রুমে বসে আছে এবং সিসিটিভির মাধ্যমে ব্র্যাডলির প্রতিটা নড়াচড়া মনিটর করছে। লিন্ডা তাকে ট্র্যাক করছে। ব্র্যাডলির মাথায় রক্ত উঠে যায়। সে হাতের কাছে যা পায় তা দিয়ে ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে। সে একটা ভারী শোপিস নিয়ে ক্যামেরাগুলোর দিকে ছুঁড়ে মারে। কাঁচ ভাঙার শব্দে ঘর ভরে যায়। কিন্তু লিন্ডার কণ্ঠ থামে না। স্পিকার দিয়ে তার ঠান্ডা গলার স্বর ভেসে আসতে থাকে। লিন্ডা এবার তার সব পাপ স্বীকার করতে শুরু করে। আর সেই স্বীকারোক্তি শুনে ব্র্যাডলির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। লিন্ডা জানায় সে এই ম্যানশনটা অনেক আগেই খুঁজে পেয়েছিল। যেই দিন সে বলেছিল সে স্বীকার করতে যাচ্ছে, আসলে সেই দিন সে এই বাড়িটা আবিষ্কার করে। বাড়ির কেয়ারটেকার বা মালিক হয়তো কোনো কারণে দ্বীপ ছেড়ে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে জেনারেটর এবং সকল সুযোগ সুবিধা চালু রেখে গেছে। লিন্ডা চাইলেই এখন উদ্ধারকারী দলকে খবর দিতে পারত, রেডিও ব্যবহার করতে পারত, সে অনেক আগেই রেস্কিউ পেতে পারত, কিন্তু সে তা করেনি। কেন করেনি? কারণ লিন্ডা ফিরে যেতে চায়নি। অফিসে সে ছিল এক নগণ্য ক্লার্ক, যাকে সবাই অপমান করত, যার কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু এই দ্বীপে সে ছিল ঈশ্বর। তার বসকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছিল। সে কন্ট্রোল রুমে বসে দামি দামি খাবার খেত, ওয়াইন পান করত, গরম বিছানায় ঘুমাতো, আর সিসি ক্যামেরায় দেখত ব্র্যাডলি কিভাবে বৃষ্টির মধ্যে কষ্ট পাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, আর তার কাছে ভিক্ষা চাইছে। লিন্ডার কাছে এটা ছিল বিকৃত আনন্দ। সে ব্র্যাডলিকে শাস্তি দিচ্ছিল। ক্ষমতাহীন হওয়ার যন্ত্রণা কেমন। লিন্ডা আরো ভয়ঙ্কর এক সত্য প্রকাশ করে। সে বলে, জুরিকে মনে আছে ব্র্যাডলি, তোমার ফিয়ন্সি? লিন্ডা স্বীকার করে যে জুরিকে সে খুন করেছে। জুরি যখন উদ্ধার করতে এসেছিল, লিন্ডা ভয় পেয়েছিল যে তার এই সাজানো রাজত্ব ভেঙে যাবে। জুরি তাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই একঘেয়ে অপমানজনক জীবনে। তাই সে জুরিকে খাদে ফেলে দিয়েছে। লিন্ডা এখন আর মানুষ নেই। সে ক্ষমতার লোভে অন্ধ এক সাইকোপ্যাথ হয়ে গেছে। ব্র্যাডলি ক্যামেরা ভাঙা বন্ধ করে। সে বুঝতে পারে ক্যামেরা ভেঙে লাভ নেই, তাকে লিন্ডার কাছে পৌঁছাতে হবে। সে চুপি চুপি কন্ট্রোল রুম খুঁজতে শুরু করে। লিন্ডা তখন স্পিকারে কথা বলেই যাচ্ছে, নিজের বিজয়ের গল্প শোনাচ্ছে। সেই শব্দের উৎস ধরে ব্র্যাডলি সিঁড়ি বেয়ে উপরে ওঠে। করিডোরের শেষে একটা দরজা, সেখান থেকেই লিন্ডার গলা আসছে। ব্র্যাডলি খুব সাবধানে দরজায় ধাক্কা দেয়। ভেতরে লিন্ডা এক বিশাল মনিটরের সামনে বসে আছে। মনিটরে দেখা যাচ্ছে ম্যানশনের বিভিন্ন রুমের দৃশ্য। লিন্ডা ধীরে ধীরে চেয়ার ঘুরিয়ে ব্র্যাডলির দিকে তাকায়। তার হাতে একটা পিস্তল। সে সোজা ব্র্যাডলির দিকে বন্দুক তাক করে বসে আছে। ব্র্যাডলি থমকে দাঁড়ায়। সে জানে লিন্ডা গুলি করতে দ্বিধা করবে না, কিন্তু ব্র্যাডলি এবার তার শেষ এবং শক্তিশালী অস্ত্রটা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, ম্যানুপুলেশন। সে হাত তোলে, লিন্ডাকে শান্ত করার ভঙ্গি করে। সে হাঁটু গেড়ে বসে পড়ে এবং কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, লিন্ডা, তুমি ঠিকই বলেছ। আমি একটা খারাপ মানুষ ছিলাম। আমি তোমাকে কষ্ট দিয়েছি। এই দ্বীপ, এই ঘটনা, এগুলো আমাকে বদলে দিয়েছে। আমি এখন বুঝতে পারছি বাইরের পৃথিবীটা আমার জন্য নয়। ওই অফিস, ওই রাজনীতি, ওই মিথ্যে জীবন, আমি আর ওসব চাই না।
ব্র্যাডলি লিন্ডার চোখের দিকে তাকিয়ে খুব বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করতে থাকে। সে বলে, চলো আমরা আর ফিরে না যাই। এই ম্যানশন, এই দ্বীপ, এটাই আমাদের পৃথিবী। আমরা এখানে একসাথে থাকব চিরকাল, তুমি আর আমি, রাজা আর রানী। লিন্ডার হাতের বন্দুকটা একটু কাঁপে। সে হয়তো এটাই চেয়েছিল। সে চেয়েছিল ব্র্যাডলি তাকে গুরুত্ব দিক, তাকে সম্মান করুক। ব্র্যাডলির এই কথাগুলো তার দুর্বল জায়গায় আঘাত করে। লিন্ডা একটু শান্ত হয়, তার চোখের মনি নরম হয়ে আসে। ব্র্যাডলি সুযোগ বুঝে উঠে দাঁড়ায় এবং ধীর পায়ে লিন্ডার দিকে এগোতে থাকে। সে লিন্ডার খুব কাছে চলে এসেছে এবং সে শেষ চালটা চালে। সে লিন্ডার চোখের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ লিন্ডা। লিন্ডা মুহূর্তের মধ্যে বিভ্রান্ত হয়ে যায়। সে হয়তো বিশ্বাস করতে শুরু করেছিল যে ব্র্যাডলি সত্যি বলছে। ঠিক সেই মুহূর্তে লিন্ডার চোখ যায় ঘরের কোণায় রাখা একটা ব্রোঞ্জের বা তামার তৈরি ষাঁড়ের মূর্তির দিকে। সেই ষাঁড়টার দুটো শিং থাকার কথা, কিন্তু একটা শিং ভাঙা। লিন্ডা খেয়াল করে সেই ভাঙা ধারালো শিংটা এখন ব্র্যাডলির হাতে, তার পিঠের পেছনে লুকানো। লিন্ডা বুঝতে পারে সবটাই ছিল ব্র্যাডলির অভিনয়। সে লিন্ডাকে মারার জন্য তার কাছে আসছিল। মুহূর্তের মধ্যে রোমান্টিক দৃশ্যটা অ্যাকশন সিনে বদলে যায়। ব্র্যাডলি গর্জন করে লিন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই ধারালো শিং দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। লিন্ডা পিছিয়ে গিয়ে ট্রিগার চাপে। খটখট। বন্দুক থেকে কোনো গুলি বের হয় না। বন্দুকটা খালি ছিল। ব্র্যাডলি এবার উন্মাদের মতো হাসতে থাকে। সে লিন্ডাকে কোণঠাসা করে ফেলে, কিন্তু লিন্ডা হার মানার পাত্রী নয়। সে পাশে রাখা একটা গলফ ক্লাব দেখতে পায়। ব্র্যাডলি যখন দ্বিতীয়বার আঘাত করার জন্য এগিয়ে আসে, লিন্ডা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে গলফ ক্লাবটা ঘোরায়। ধপ! সজোরে আঘাত লাগে ব্র্যাডলির মাথায়। ব্র্যাডলি আর উঠার সুযোগ পায় না। সে মেঝেতে লুটিয়ে পড়ে। তার রক্তে দামি কার্পেট ভিজে যায়। লিন্ডা দাঁড়িয়ে হাঁপাতে থাকে। সব শেষ। ব্র্যাডলি মৃত। সিন শিফট হয়। আমরা দেখতে পাই ঝলমলে শহরের আলো। লিন্ডা এখন নামকরা ব্যক্তিত্ব। সে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, অটোগ্রাফ দিচ্ছে। তার লেখা বই সারভাইভিং দি স্ট্রম এখন সেটা বেস্ট সেলার বুক। সবাই তাকে চেনে সেই সাহসী নারী হিসেবে, যে কিনা প্লেন ক্র্যাশ করা থেকে বেঁচে এক নির্জন দ্বীপে একা লড়াই করে ফিরে এসেছে। লিন্ডা তার গল্পে ব্র্যাডলিকে এক ট্র্যাজিক হিরো হিসেবে দেখিয়েছে হয়তো, যে তাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। আর জুরি, তার কথা হয়তো কেউ জানেই না। লিন্ডা এখন ধনী, সফল এবং ক্ষমতাধর। সে এখন আর কারোর অ্যাসিস্ট্যান্ট নয়, সে নিজেই বস। তার মুখে সেই রহস্যময় হাসি বলে দেয় সে তার অতীতকে আর তার অপরাধকে ওই দ্বীপেই কবর দিয়ে এসেছে। লিন্ডা এখন সত্যিকারের সার্ভাইভার, যে নিজের ভাগ্য নিজেই লিখেছে, হোক না সেটা রক্তের অক্ষরে। এটাই ছিল আজকের দুর্ধর্ষ মুভির গল্প। ভাবা যায় অফিসের সেই শান্তশিষ্ট লিন্ডা শেষ পর্যন্ত কতটা ভয়ঙ্কর হয়ে উঠল। আসলে পরিস্থিতির চাপে মানুষ যে কি কি করতে পারে তার কোনো সীমা নেই। আর ব্র্যাডলি, সে তার কর্মফল পেয়েছে, যদিও একটু বেশি নিষ্ঠুরভাবে। লিন্ডা প্রমাণ করে দিল জঙ্গলের নিয়ম অফিসেও খাটে। সার্ভাইভাল অব দি ফিটেস্ট। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। ফিরে আসব পরের কোনো ধামাকা মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।